আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলবো। আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করব। চারটা ট্রেডিং স্টক এই মুহূর্তে আমি ট্রেডিং হিসেবে বিবেচনা করব। চিন্তা ভাবনা করে দেখতে পারেন। আগামীকালকের জন্য এই ওয়াচ লিস্টটা একটু কার্যকর হতে পারে বলে মনে করি। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। প্রথমে ইন্ডেক্স আসি। আজকের মার্কেট নিয়ে যদি আসি, 50 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস, 722 কোটি টাকার লেনদেন। টপে উত্তরা ফাইন্যান্স, আর আগে সিরামিক্স, হাইডেলবার্গ, এগুলোই ছিল। ইন্ডেক্স মুভারটাকে আমি একটু দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে ব্যাট বিসি 6.28 ডিসেম্বর ক্লোজিং। কোয়ার্টার 2 আসতে পারে। সো যেহেতু কোয়ার্টার 2 আসতে পারে, সুতরাং আপনারা দেখতে পারেন প্রাইসটাও আপ হচ্ছে। আর নিউজের দিকে খেয়াল রাখবেন। একটা কথা বলে রাখি, প্রত্যেকটা স্টক কোনো না কোনো কারণে প্রাইস আপ হয়। গেমলিং আইটেমগুলো আপ হয় নিউজ দিয়ে। বিদেশে স্বর্ণ রপ্তানি করবে, কয়লা রপ্তানি করবে, এই ধরনের নিউজ দিয়ে প্রাইস আপ করে। আবার যখন ডাউন করার মানে প্রয়োজন হয় ট্রেডিং স্টকগুলোকে, মানে প্রাইস আপ করছে, আমাদের হাতে শেয়ারগুলোকে দরিয়ে দিতে পারছে, তখন তো এটাকে ফালাইতে হবে নিচে। তখন নিউজ দিবে এরকম যে পরিচালকরা শেয়ার বিক্রি করবে, কোম্পানির উৎপাদন বন্ধ, কোম্পানির লাইসেন্স নাই, কর্মচারী নাই, এরকম ওরাই নিউজ করে। যারা নিউজ করে কখনো স্বর্ণ দেশের বাইরে রপ্তানি করবে ওই কোম্পানি, এরকম নিউজ করে যখন প্রাইজ আপ করে, তারাই আবার কোম্পানির যে উৎপাদন বন্ধ, তারাই আবার টাকা দিয়ে নিউজ করে। সব কিছু কিন্তু টাকার বিনিময় হয়ে থাকে। এটা আপনাদেরকে বুঝতে হবে। ট্রেডিং স্টকের বেলা এটা প্রযোজ্য। এত নাটকের মধ্যে না যাওয়াই তো ভালো, তাই না? ব্যাট বিসি 6.28, স্কোর ফার্মা 5.41, ওয়ালটন 4.98। এটাকে আমি খুব ভালোভাবে দেখবো আজকের মার্কেটের। ব্যাট বিসি, ইন্ডেক্স মোবার, ব্যাট বিসি, স্কোয়ার ফার্মা, ওয়ালটন, বিএসসি। আরেকটা বিষয় বলে রাখি, আপনি সমালোচনা করেন কমেন্টে, কোনো সমস্যা নাই। যদি খুব বাজেভাবে কমেন্ট করেন, তাহলে আপনার কমেন্টটা ব্লক করে দেওয়া হবে। এই পর্যন্ত 350 থেকে 400 জনের কমেন্ট ব্লক করা হয়েছে। ওনারা কমেন্ট করতে পারতেছে না। ওনাদের মনের যে ওনারা কিন্তু এটা কিন্তু আসলে প্রকাশ করার সুযোগ নেই। সুতরাং সমালোচনা করুন, কোনো আপত্তি নেই, কিন্তু সেটা শালীনতা, ভদ্রতার সহিত। কারণ এখানে যারা যে ভিডিও করে সেও শিক্ষিত লোক, আর যারা ভিডিও শুনে তারা তার থেকেও বেশি শিক্ষিত লোক, এবং তার থেকে বেশি আরও ভালো লাইফ লিড করে। তো সুতরাং ওইভাবে কমেন্টগুলো করতে হবে। আজকের মার্কেট নিয়ে মোটামুটি কথা এটুকুই। আর আমি যদি রেসিস্টেন্সটা খুঁজি, এখানে একেবারে টপ জায়গায় আছে এই মুহূর্তে। সর্বোচ্চ বাড়ছে, অনেকই বাড়ছে। এখন কারেকশানের জন্য আমরা হয়তো একটু ওয়েট করতে পারি। এটা কেন ওয়েট করতে পারি, এটার ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে, কারেকশানটা আসতে পারে ভিন্ন কারণে। সেটা হচ্ছে, মার্কেট মেকাররা একটা জায়গায় গিয়ে তারা কিন্তু শেয়ার কেনার মতো, ইন্ডেক্স বাই হওয়ার মানে হচ্ছে শেয়ার কিনতেছে। হয় তারা ইনসাইডার ট্রেড করুক আর রিয়েল ট্রেড করুক। এখন রিয়েল ট্রেডে আপনারা আমার থেকে কি শেয়ার কিনতে পারতেছে কি না, এটা একটু চিন্তার বিষয়। আমার বক্তব্য হচ্ছে এখানে যে না, এটা পারতেছে না, রিয়েল ট্রেডে পারতেছে না। ইনসাইডার ট্রেড করে হয়তো 722 কোটি, 800, 900 কোটি টাকা ভলিউম করতে পারতেছে, ইন্ডেক্সকেও প্লাস রাখতে পারতেছে। যেমন শুধু ব্যাট বিসি, স্কোয়ার ফার্মা, ওয়ালটন দিয়ে আজকে 6, 5, 10, 11, 12, 15, 20-এর মতো প্লাস করে রাখছে 4টা কোম্পানি দিকে দিয়ে 50-এর মধ্যে। এটা সম্ভব, ভলিউমও বাড়ানো সম্ভব, ইন্ডেক্সও বাড়ানো সম্ভব, সবই বাড়ানো সম্ভব। কিন্তু রিয়েল যে ট্রেডটা, আমার আর আপনার শেয়ারগুলো কি তারা কালেকশন করতে পারতেছে কি না, এই গ্যাপে, এই জায়গাটা থেকে আসলে কি কালেকশন করতে পারতেছে? আমার কাছে মনে হচ্ছে যে না। অন্তত আমি যাদের পোর্টফোলিওগুলো দেখি, তারা কেউ শেয়ার সেল দেয় না। খুব জাং শেয়ার আছে, খুবই বাজে অবস্থা পোর্টফোলিওর, খুবই বাজে অবস্থা, কিন্তু শেয়ার সেল দেয় না। তার মানে এইরকম অন্যরাও শেয়ার সেল দিচ্ছে না, বসে আছে চুপচাপ। তার মানে রিয়েল আসলে এখানে ট্রেড হচ্ছে না। হ্যাঁ, এখন একটা কারেকশান দিতে পারে। আমি এটা ইন্ডেক্স আলোচনায় বলছি। এতটুকু বাড়াচ্ছে, কিন্তু আপনার পোর্টফোলিও বাড়া নেয়, আপনাকে এখানে একটা ফ্যানিক দিচ্ছে। একটু কারেকশান দিয়ে হয়তো আপনার ফ্যানিকটা আরও বাড়াবে। এখন আপনি ভাবতেছেন যে 5% বাড়ছে, যদি আর একটু নিচে আসে তাহলে তো আমার আরও 20% লস হয়ে যাবে। তাহলে কি সেল দিব কি না, সেলের ব্যাপারটা মাথায় আসে। সেলের ব্যাপারটা আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। যদি আপনার 2-3%-এর একটা প্রবলেম থাকে, এদিক সেদিক হয়, সেটা আপনি 4-5% পর্যন্ত আপনি সার দিয়ে আপনি হয়তো একটা সিদ্ধান্ত নিতে পারেন।
কিন্তু এর অধিক যদি অনেক বেশি হয়ে যায় তাহলে আমি মনে করি ওয়েট করা উচিত, কারণ মার্কেটকে টেনে এখান থেকে তুলতে হবে, তোলার সম্ভাবনাটাই বেশি, মানে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আমি এই কারণে বলতেছি, কেউ আসলে শেয়ার সেল দিচ্ছে না, যেটা এখন হচ্ছে এটা হচ্ছে ফেক, সেটা ভলিউম বলেন আর ইন্ডেক্স বলেন। এটা আপনাদের কমেন্টে আপনারা জানান, আপনারা যে খুব বেশি লসে মানে ইন্ডেক্স বাড়ছে, কোনো মানে পোর্টফোলিওর কোনো উন্নতি নেই। এখন আমি আসি 1 মিনিট চার্টটা দিয়ে। 1 মিনিট চার্টটা পজিটিভ, আমি আজকের 1 মিনিট চার্টটাকে খুব পজিটিভভাবে দেখব। আপট্রেন্ড মার্কেটের 1 মিনিট চার্টটা এমনই হয়, তবে শেষ মুহূর্তে এসে একটা অ্যাডজাস্টমেন্টের ট্রেডটা অনেক বেশি নেগেটিভ ছিল। এ হচ্ছে মোটামুটি 1 মিনিট চার্টের অবস্থা। এখন হিস্টোগ্রামের বারটা যদি দেখি, পজিটিভ একটু বড়, সমান থেকে মনে হচ্ছে একটু বড়। আমি যদি একটু বড় করে দেখি, একটু সামান্য বড় দেখা যাচ্ছে হিস্টোগ্রামের বারটা। মুভিং অ্যাভারেজটা আছেই উপরে, আর আরএসআইটা মোটামুটি আমি যদি বলি 83-তে চলে গেছে। এটা একটু দেখার বিষয় আছে, খেয়াল রাখবেন। এ হচ্ছে মোটামুটি আজকের মানে গতকালকের আজকের ইন্ডেক্সের অবস্থা। এখন আগামীকালকে মার্কেট কী হতে পারে? ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে, সহজ কথা, ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে। তবে সকাল থেকে একটু লক্ষ্য রাখবেন 10টা থেকে 10:30টায় আসলে আচরণটা কেমন করে। যদি কোনো দিন এটা দেখেন যে ব্যাংকের শেয়ারগুলোর প্রাইস অনেক বেশি আপ হচ্ছে, মানে একটা না আপ হচ্ছে, ব্যাংকের শেয়ারগুলো একটা না আপ হচ্ছে, 15-20% করে একটা ব্যাংকের শেয়ারের দাম বেড়ে গেছে, ওই দিন বুঝবেন যে মার্কেট আসলে রিয়েল মার্কেট উপরের দিকে যাবে। কেন? মার্কেটকে সবসময় টেনে তোলে মার্চেন্ট ব্যাঙ্কগুলো, আমি আর আপনি না। ব্রোকারেজ হাউসগুলোর এখন ওই সামর্থ্য নাই, কমে গেছে। যদি পারে তাহলে মার্চেন্ট ব্যাঙ্কগুলোই পারবে। সুতরাং মার্চেন্ট ব্যাঙ্কগুলো তাদের প্রথমেই ব্যাংক নিয়ে টানে, হয় ব্যাংক না হয় মিউচুয়াল ফান্ড। তো সুতরাং এই দুটোর দিকে, বিশেষ করে ব্যাংকের দিকে নজর দেবেন। 2010 সালে যারা ছিলেন মার্কেটে, মনে থাকার কথা, ব্যাংকের শেয়ারে সবচেয়ে বেশি বাড়ছিল, এটা আপনাদের মনে আছে। তো এখনও সেম, কিছু কিছু ব্যাংক এমন জায়গায় পড়ে আছে যারা এখানে থাকার কোনো যুক্তি, কোনো কারণ নেই। ডিভিডেন্ড দিচ্ছে 35%, শেয়ারের দাম হচ্ছে 22 টাকা। এটাকে হওয়ার কথা? কোনোভাবে হওয়ার কথা না। কিন্তু এইগুলো ক্যালকুলেশন না করে ডিভিডেন্ড দিচ্ছে 1%, শেয়ারের দাম হচ্ছে 20 টাকা, তার পিছনে ধরতেছে দ্রুত প্রফিটের আশায়। এই হচ্ছে অবস্থা। যাই হোক, প্রথম আমি যে স্টকটা নিয়ে, ট্রেডিং স্টক, এই পুরো ব্যাপারটা আপনারাই যেতে নেবেন। প্রত্যেকটা এখানে একটা ছাড়া প্রত্যেকটা স্টকে ট্রেডিং স্টক। এসপি সিরামিক প্রথমে যদি আমি বলি, 1 নম্বরে এসপি সিরামিক। এটাকে আমি এখানে যদি আমি বলি, ক্যান্ডেলটা ভালো, মানে খুবই এলোমেলোভাবে সে কিন্তু আসতেছে। ব্যাপারটা এলোমেলো কেন বলতেছি? এই রেসিস্ট্যান্স এখন ব্রেক করে এই জায়গা যেহেতু সে ক্রস করে উপরে চলে গেছে, আমি আশা করি আজকে সাধারণত এসপি সিরামিক মানে হিসেব অনুযায়ী আজকে নেগেটিভ থাকার কথা ছিল। গতকালকে সে অস্বাভাবিক ভলিউম করছে, কিন্তু সেটা না করে আজকে পজিটিভ করছে। এই কারণে শেয়ারটাকে আমি আসলে নিয়ে আসছি এখানে ট্রেডিং পারপাসে। এই মুহূর্তে 22 টাকা 22 টাকা 20 পয়সা এই মুহূর্তে শেয়ারটার প্রাইস। তো এখান থেকে আশা করা যায় একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে ছোটোখাটো একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা। এই স্টকগুলো আসলে প্রফিট করতে হবে আপনাদেরকে, প্রতি মুহূর্তে মার্কেটের দিকে তাকায় থাকতে হয়। এই স্টকগুলোতে যদি এন্ট্রি নিতে হয়, প্রতি মুহূর্তে তাকায় থাকতে হয়। লোয়ার লো ইন্ডেক্সের সাথে মিল রেখে লোয়ার লো যখনই আসে তখনই আপনি এন্ট্রি নেবেন। আপনাকে ইন্ডেক্স ক্যালকুলেশন করতে হবে। যেমন আজকে শেয়ারটা যে আপ ডাউন করছে, টপ এবং লুজারে ছিল, এটা কিন্তু ইন্ডেক্সের কারণে, আপ ডাউনের কারণে হয়েছে। তো ওই সময়টাকে আপনাদেরকে মেনে নিয়েই, সিদ্ধান্ত নিয়েই এন্ট্রি নিতে হবে। দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো, বিপিপিএল, বারাকা পতঙ্গে। একটা নিউজ আছে টেক্সটাইল খাতের, এই ব্যাপারে কথা বলতে হবে। এই মুহূর্তে শেয়ারটার প্রাইস 15 টাকা, ভলিউমটা করছে এখান থেকে ছোটোখাটো একটা আপ মুভমেন্ট হতে পারে। এখানে 15 আছে, আমি যদি 60-70 পয়সার একটা গ্যাপ খুঁজতে যাই তাহলে খুব বেশি অপরাধ হবে বলে আমি মনে করি না। 60-70 পয়সা যদি একটা নর্মালি এটা যদি আমি খুঁজি তাহলে এটা অপরাধ হবে না। স্মার্ট মানির একটা যথেষ্ট প্রভাব আছে এই স্টকটাতে, সেটা প্রিভিয়াস ডেগুলোতে দেখাই যাচ্ছে। সুতরাং আপনারা এগুলো ট্রেডিং পারপাস। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংক কিন্তু এখানে আসার কথা ছিল না। উত্তরা ব্যাংক এই জায়গাটাতে আসছে মূলত একটা কারণ, Q2-তে তার ইপিএসটা খারাপ আসছে। যদিও ইপিএস খারাপ আসুক, কিন্তু তার ডিভিডেন্ড পলিসি এই স্টকটা ফান্ডামেন্টাল স্টক। পুঁজিবাজারের তালিকাভুক্ত যতগুলো ব্যাংক আছে তার মধ্যে
মানে 5টা ব্যাংক যদি টপে থাকে তার মধ্যে উত্তরা ব্যাংক অন্যতম। তো এখানে এখন 21 টাকা বেশি আছে, অথচ সে কিন্তু সর্বশেষ 35, এই যে একটু আগে বললাম 35% ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে। এরকম ইবিএলও দিয়েছে, সিটি ব্যাংকও দিয়েছে, এরকম আরও অনেকগুলো, পূবালী ব্যাংক, অনেকগুলো ব্যাংকে, যমুনা ব্যাংক, তারপরে যে আপনার ব্যাংক এশিয়া, এই ধরনের ব্যাংকগুলো খুব ভালো ডিভিডেন্ড দিয়েছে। আরও আছে, হয়তো আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তো উত্তরা ব্যাংকে আমি নিয়ে আসছি এই কারণে এখানে বিদেশি বিনিয়োগকারী বাড়ছে। গত 2-3 দিন আগের একটা নিউজ আসলো, লিন্ডিবিডি, উত্তরা ব্যাংক, এরকম আরও 3-4টা আছে, মতিন স্পিনিং, এরকম কয়েকটা 4-5টা স্টক আছে যাদের মধ্যে এই 1 মাসে বিদেশি বিনিয়োগকারীদের সংখ্যা বাড়ছে। বিদেশি বিনিয়োগকারীদের সংখ্যা বাড়ার অর্থ হচ্ছে ওই স্টকটা একটা স্টেবল জায়গায় থাকে, ওই স্টকটা নিয়ে একটু মানে এলোমেলো কম হয় আর কি, মানে খুব বেশি আর এলোমেলো করার সুযোগ নাই। এই ধরনের স্টককে নিচে ভালাবে না, এদের এদিকে নিয়ে আসবে না। এদিকে কেন নিয়ে আসবে না? এদিকে আনলে ডিমান্ড বাড়িয়ে যাবে, কারণ ডিভিডেন্ড হচ্ছে 35% দিছে। তো সুতরাং এদিকে নিয়ে আসলে, নিচে আসলে আরও কেন হবে, সুতরাং এটা আসবে না এদিকে। এখান থেকেই ছোটোখাটো একটা আপনি আপাতত এখানে যদি আমি 22 টাকা পর্যন্ত, আমি যদি 21 টাকা, 20 থেকে 22 টাকা, এটা চিন্তা করতে পারে। এটা করাটা খুব বেশি অন্যায় হবে বলে আমি মনে করি না এই জায়গাটাতে। এই জায়গায় আপনারা ট্রাই করে দেখতে পারেন ট্রেডিং পারপাসে এই মুহূর্তে। কিন্তু এটাকে আপনারা এই ধরনের স্টককে আপনারা ট্রেডও করতে পারেন, আবার ইনভেস্টমেন্ট পলিসিতে নিতে পারেন। মানে আপনি মার্কেট যেদিকে যাক আপনি আটকেবেন না, হয় কিছু ট্রেডও করলেন, এই ধরনের স্টকগুলোতে আবার ট্রেড করলে খুব বেশি প্রফিটও না, কারণ এরা হল্টেড হয় না। এই স্টকগুলো কখনো হল্টেড হয় না, হয়তো একদিন হইতে পারে। ভালো স্টকগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত টপ ভালো যে স্টকগুলো, ওরা কখনো আপনার চোখের সামনে দিয়ে হল্টেড হবে না। টপ 10-এ হল্টেড আপনি দেখবেন না, খুব কম দেখবেন, রেয়ার 2-1 দিন হয়তো হইতে পারে, সবসময় এটা হবে না। কিন্তু তারা তাদের প্রাইস ঠিকই আপ করে সময় নিয়ে, 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, তাদের ঠিকই একটা সময় গিয়ে তারা তাদের যা গন্তব্য পৌঁছায়, ওটাকে ক্যালকুলেশন করে মার্কেটে টিকে থাকতে হবে। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো, ড্রাগন চুয়েটার। এটা নিয়ে কথা বলার হচ্ছে এই জায়গাগুলোতে অনেক বেশি স্মার্ট মানি, এবং এই জায়গাটা খুব পজিটিভভাবে আমি দেখি, খুবই পজিটিভ। কারণ স্মার্ট মানি এখান দিয়ে অনেকগুলো ঘটনা ঘটাইছে, সে কিন্তু শেয়ারটাকে কিন্তু এদিকে নিয়ে আসার সম্ভাবনা খুব কম, খুবই কম, যে 9 টাকা 40, 50, 60-এ চলে আসবে এইদিকে, এরকম হওয়ার সম্ভাবনা নাই। সে কিন্তু এইখান থেকে 10 টাকা থেকে 10 টাকা 60 এই লেভেলে ঘোরাফেরা করবে। তো সুতরাং ট্রেডের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব কাজে দেয়। এই স্টকগুলোর প্রাইস আবার খুব আপ ডাউন করে, মানে যারা ট্রেড নেটিং করেন যারা, তারা কিন্তু এই ধরনের স্টকগুলোকে বেছে নেন। এই যে বারাকা পতঙ্গা বললাম, ডিএসএসএল বললাম, এই ধরনের স্টকগুলোকে যারা নেটিং করেন তারা এই ধরনের স্টকগুলোকে খুব বেশি বেছে নেয়, কারণ এটা দৈনন্দিন যে লেনদেনটা খুব আপ ডাউন করে, মানে 1 টাকা 1.5 টাকাও গ্যাপ করে ফেলে অনেক সময়। দেখা গেছে আজকে সে 10 টাকা, আজকে কত আসলো, 10 টাকা মনে হয় 20 পয়সা থেকে 10 টাকা 40 পয়সা, এই লেভেলের মধ্যে সম্ভবত ঘোরাঘুরি করছে এই স্টকটা। তো এরকম দেখেন এখানেও মোটামুটি অনেকগুলো উইক, তার মানে ওই জায়গায় এই জায়গা থেকে এই জায়গা খারাপ না। আমি যদি বলি দেখে আপনাদেরকে, এখান থেকে এখানে প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেলও সেম, এরপরে সেম, মানে এগুলোতে নেটিং করা যায় খুব দ্রুত, মানে ছোটোখাটো প্রফিটের জন্য আদর্শ শেয়ার। তবে নিচের দিকে পড়ে গেলে কুল কিনারা পাওয়া যাবে না, এটা হচ্ছে সমস্যা আর কি। তো এই 60টা স্টক নিয়ে আমি আলোচনা করলাম। এর মধ্যে উত্তরা ব্যাংকে আমি ফান্ডামেন্টাল স্টক টোটালি, মানে একেবারে ফান্ডামেন্টাল, বাকি যে এসপি সিরামিক বলেন আর বিপিপিএল, ডিএসএসএল, এই প্রত্যেকটা স্টক হচ্ছে ট্রেডিং স্টক। এর বাইরে আমি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা রাশেদ মাকসুদ সাহেব আজকে সম্ভবত বাণিজ্য উপদেষ্টার সাথে আজকে বা গতকালকে বৈঠক করছেন। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের সরকারি যে কোম্পানিগুলো, এগুলোকে নিয়ে আসার জন্য। সরকারি কোম্পানিগুলো অলরেডি আছে, যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, এগুলো সরকারি কোম্পানি। হয়তো এদের একটা পোর্শন আছে, হয়তো অন্য পুরোটাও নিয়ে আসতে চাচ্ছে, এরকম কিছু হবে, বা অন্য কোনো কোম্পানিগুলো আরও যাগুলো আছে সেগুলোকে নিয়ে আসবে। খারাপ না, এটা ভালো। যদি এটা নিয়ে আসে এটা খুব বেশি খারাপ হবে বলে মনে করি না। জাং স্টক তো আমাদের তো পুরো মার্কেটে জাং স্টকে ভরপুর এই মুহূর্তে। দু একটা ভালো স্টক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে নিয়ে আসা উচিত, যে কোনো উদ্যোগ। তারা বিদেশি কোম্পানি আমাদের দেশে ব্যবসা করবে, কিন্তু আমাদের পুঁজিবাজারে লিস্টেড হবে না, এদেশ থেকে ইনকাম করে নিয়ে যাবে, জনগণকে ডিভিডেন্ড দিবে না, মানে কিছু দিবে না, এটা তো হইতে পারে না। তা এলিকোকে নিয়ে আসা উচিত, এইচবিএ, তারপরে যে আপনার ইয়েকে নিয়ে, ইনসেপ্টটাকে নিয়ে আসা উচিত, এইচএসবিসি ব্যাংকে নিয়ে আসা উচিত, এগুলোকে নিয়ে আসা উচিত। এগুলো নিয়ে আসলে মার্কেট অনেক বেশি উপরে চলে যাবে, অনেক ভালো করবে, মানে এগুলো হচ্ছে মার্কেটের প্রাণ হয়ে যাবে তখন। সুতরাং এই কোম্পানিগুলোকে
তালিকাভুক্ত করলে মার্কেট খুব ভালো পজিশনে যাবে বলে মনে করি। তো যাই হোক, আগামীকাল পোর্টফোলিও আসলে নিয়ে কিছু বলার নাই, এটা তো আপনারা জানেনই কী অবস্থা কার, কিন্তু ইন্ডেক্স হয়তো পজিটিভ থাকতে পারে। তবে একটা বিষয় সতর্ক থাকবেন, সেটা হচ্ছে ইন্ডেক্স যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু পোর্টফোলিও যতটুকু বাড়ছে না তার 3 গুণ আপনার নাই করে দেওয়ার সম্ভাবনা আছে। এই ব্যাপারে সতর্ক থাকবেন। মানে সবসময় ট্রেডারদেরকে সবসময় আতঙ্কের মধ্যে রাখা হয়, ইন্ডেক্স বাড়লেও আতঙ্ক, ইন্ডেক্স কমলেও আতঙ্ক। আর একটা আদর্শ পোর্টফোলিওর বৈশিষ্ট্য হচ্ছে 3 থেকে 4টা শেয়ারের বেশি রাখার কোনো সুযোগ নাই। আর হচ্ছে এবং পার্সেন্টেজ হিসেবে রাখতে হয়, 100%-এর মধ্যে আপনি কত পার্সেন্ট ক্যাশ রাখবেন বাকি এটা রাখতে হয়, কিছু ক্যালকুলেশন করতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমরা পারলে সব টাকা দিতে শেয়ার কিনে আত্মীয়স্বজন থেকে নিয়ে এসেও কিনে, যেটা ভুল ধারণা। মনে হয় কিনলেই বাড়বে, ব্যাপারটা এটাই হচ্ছে ইমোশনাল জায়গা। আর এখানে অনেক বিজ্ঞজনেরা আসলে এখানে মানে আটকা পড়ে যান। এটাই হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার। এর থেকে বের হওয়াটা হচ্ছে, এটাকে স্যাক্রিফাইস করে আপনি যদি মার্কেটে থাকতে পারেন তাহলে আপনি এখানে গেইন করবেন। আশা করি আপনারা পুরো ভিডিওটা আমার সাথে ছিলেন। আমি যদি বলি আবারও, সতর্কীকরণ, শিক্ষণীয় আলোচনা, স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। হাতে লেখা বইটা সংগ্রহ করেন না যারা, করে নিতে পারেন, 50 পৃষ্ঠার। এটা নতুন বিনিয়োগকারীদের জন্য একটা আদর্শ বই হতে পারে। এটা হাতে লেখা আছে, এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে পাবেন। স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেটাও হোয়াটসঅ্যাপে আছে। যা আপনারা আসলে করার সেটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেসেজের মাধ্যমে। ভালো থাকবেন সবাই। আর হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ আছে একটা, পেইড গ্রুপে এন্ট্রি দিয়ে আপনারা ওখানে আপনারা চলে আসতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।